পরীক্ষার হলে সবাই খাতা পেয়ে লিখতে শুরু করেছে, কিন্তু আমার খাতা এখনও দেওয়া হয়নি। আমি স্যারের কাছে গিয়ে বললাম, স্যার প্লিজ আমার খাতাটা দিন। স্যার শান্ত গলায় বললেন, দেখ রাকিব, এখানে আমার কিছু করার নেই। প্রিন্সিপাল স্যারের কাছে যা, তার অনুমতি ছাড়া আমি খাতা দিতে পারবো না। আমি প্রিন্সিপাল স্যারের রুমের সামনে গিয়ে দরজায় টোকা দিয়ে বললাম, স্যার আসতে পারি? আয়। ভেতর থেকে কড়া গলায় ভেসে এলো, প্রিন্সিপাল স্যার কলেজের সবাইকে তুমি বলে সম্মান করেন, কিন্তু শুধু আমাকে তুই বলেন। অন্য সবার সঙ্গে ভালো ব্যবহার, কিন্তু আমার সঙ্গে সব সময় কঠোর। কারণ দুটো, প্রথমত আমরা গরিব, আমার একটাই শার্ট, সেই একটা গায়ে দিয়ে প্রতিদিন কলেজে আসি। দ্বিতীয়ত আমি কলেজের সেরা ছাত্র, আমার জন্য তার মেয়ে শাইলা কখনো ফার্স্ট হইতে পারে না। সবসময় আমার পিছনে থাকে একজন দিনমজুরের ছেলে হয়ে আমি টপার, আর প্রিন্সিপালের মেয়ে হয়ে শাইলা আমার পিছনে। এটা তিনি সহ্য করতে পারেন না, তার মান সম্মানে আঘাত লাগে, তাই আমাকে দেখলেই তার হিংসা হয়। শাইলাও আমাকে প্রতিদিন নানাভাবে অপমান করে। এই তো সেদিনের কথা, আমি সিঁড়ি দিয়ে ওপরে উঠছি, শাইলা তার বান্ধবীদের সঙ্গে নিচে নামছে। ওদের দেখে আমি একপাশে সরে দাঁড়ালাম, তবু ইচ্ছে করে শাইলা আমাকে ধাক্কা মারলো। আচমকা ধাক্কায় তাল সামলাতে না পেরে আমি সিঁড়ি থেকে গড়িয়ে নিচে পড়ে গেলাম। নিচে নেমে শাইলার মনে যেন শান্তি হলো না, সে আমার দু গালে জোরে থাপ্পড় মারল। আমি চুপচাপ উঠে চলে এলাম। কি বলার আছে আমার, কলেজে থাকতে হলে সব সহ্য করতে হবে, নয়তো পড়াশোনায় বন্ধ হয়ে যাবে। আরেকদিন ক্যাম্পাসে বসে বই পড়ছি, শাইলা এসে আমার শার্টের কলার ধরে টেনে তুলল, তারপর কাশি বের করে গায়ের পর অবস্থাতেই শার্ট কেটে টুকরো টুকরো করলো, কেটে ছবি তুললো। তারপর শার্ট খুলে আমাকে অর্ধ নগ্ন করে সবার সামনে দাঁড় করিয়ে রাখলো। আমি শুধু চোখের জল ফেলছিলাম আর মনে মনে ভাগ্যকে ধিক্কার দিচ্ছিলাম, কেন আমি গরিব হয়ে জন্মলাম। সেদিন অর্ধনগ্ন অবস্থায় 11 কিলোমিটার পথ হেঁটে বাড়ি ফিরেছিলাম। প্রতিদিন তো এই পথ হেঁটেই আসে যাই, বাস ভাড়া 40 টাকা বাঁচিয়ে রাখি। আজ প্রিন্সিপালের রুমে ঢুকতেই তিনি টেবিল থেকে একটা কাগজ ছুঁড়ে দিলেন। আমি কাগজটা তুলে নিয়ে দেখি টিসি, ট্রান্সফার সার্টিফিকেট। চোখে পানি এসে গেল, হাঁটু কাঁপছে। এত কষ্ট সহ্য করেছি যে এই দিনটা না আসে, কিন্তু এলো। কাঁদতে কাঁদতে বললাম, স্যার এটা কেন? ধমকের সুরে বললেন, ছোট লোকের বাচ্চা, আমাকে প্রশ্ন করিস তুই? স্যার প্লিজ, কালকেই পরীক্ষা ফি দিয়ে দেব, কথা দিচ্ছি। তোর টাকার দরকার নেই, এখন চলে যা। আমি তার পায়ে ধরে কেঁদে বললাম, স্যার আমার জীবনটা নষ্ট হয়ে যাবে, আব্বু আম্মুর স্বপ্ন নষ্ট হয়ে যাবে, প্লিজ। তিনি পা দিয়ে লাথি মেরে আমাকে সরিয়ে দিলেন। তুই এত পড়াশোনা করে কি করবি? এর চেয়ে কাজ করা, টাকা সংসারে লাগা। স্যার আপনি যা বলবেন তাই করব, শুধু আমাকে কলেজ থেকে বের করে দিবেন না। প্রিয়ন 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 এলে বললেন, এই ছোট লোকের বাচ্চাকে ঘাট ধরে বের করে দাও। দারোয়ানকে বলে রাখো আর কখনো যেন কলেজে ঢুকতে না পারে। এটাই তার সুযোগ ছিল আমাকে সরিয়ে দেওয়ার। এখন শাইলার পথে আর কাটা নেই, সে এখন কলেজ টপার, আর আমার জীবনটা এখানেই শেষ। অনেকক্ষণ হাঁটছি, পথ যেন শেষ হচ্ছে না, পা থরথর করে কাঁপছে। বাড়ি গিয়ে কি বলবো? না, আজ বলবো না, প্রতিদিনের মতোই সময়ে বাড়ি ফিরবো। বাড়ি ঢুকতে আম্মু বললেন, বাবা তোর পরীক্ষা কেমন হলো? মনের ভিতর ভূমিকম্প শুরু হয়ে গেল। কান্না চেপে ঘরে গিয়ে চোখ মুছে বললাম, অনেক ভালো হয়েছে। আম্মু তোর গলা এমন শোনাচ্ছে কেন? সকাল থেকে কিছু খাইনি, গলা শুকিয়ে গেছে। আচ্ছা পান্তার শক্তি বর্তা আছে, খা। খেতে বসে পান্তা নাড়াচাড়া করছি, খেতে ইচ্ছে করছে না। আগে খেতে খেতে ভাবতাম বড় হয়ে চাকরি পেলে আব্বু আম্মুকে কি কি করব।
স্যার আপু আর ছোট বোনকে কি দেব, আজ আর কোনো স্বপ্ন আসছে না, সব শেষ। মাগরিবের নামাজ পড়ে সন্ধ্যায় বাড়ি ফিরলাম। দরজা ঢুকতেই বড় আপুর ছেলে তাসিন দৌড়ে এসে মামা মামা বলে জড়িয়ে ধরলো। তাকে কোলে নিয়ে ছোট বোন মনিকে জিজ্ঞেস করলাম, তাহেরা আপু কখন এলো? এখনই। আপুর ঘরে গিয়ে দেখি আপু ফুপিয়ে কাঁদছে, হাতে পোড়ার দাগ। রেগে গিয়ে জিজ্ঞেস করলাম, কি হয়েছে, কিসের টাকা? আপু বলল, কিছু না, তুই বাইরে যা। বাইরে এসে মনিকে জিজ্ঞেস করলাম। মনি বলল, যৌতুকের টাকার জন্য দুলাভাই আপুকে মেরেছে, বলছে টাকা না নিয়ে গেলে মেরে ফেলবে। আপুর বিয়েতে আব্বু 3 লক্ষ টাকা যৌতুক দেওয়ার কথা বলছিলেন, আমাদের কৃষি জমি বেশে 2 লক্ষ দিয়েছেন। বিয়ের খরচ হয়েছে 1 লক্ষে, বাকি 1 লক্ষ পরে দেবেন বলেছিলেন। এখন সেই 1 লক্ষ টাকা চাইছে, কিন্তু এত টাকা আমরা কোথায় পাবো? মাথায় যেন বাজ পড়ল। পরের দিন আমি কলেজের উদ্দেশ্যে বাসা থেকে বের হলাম, কিন্তু কলেজে গেলাম না। যেই বা কী হতো, কলেজ থেকে তো আমাকে বের করে দিয়েছে। একটু দূরে একটা নদী আছে, নদীর পাড়ে গিয়ে বসলাম। আমার মতোই নীরব জায়গাটা, কিন্তু মনোরম প্রকৃতির সুখী বাতাস বইছে। আমার মনে তো শুধু টেনশন মাথা চেপে বসে আছে। বসে বসে আমার মনের অনুভূতিগুলো, স্বপ্নগুলো, মুখ ফুটে বলতে না পারা কথা, মনে মনে যুদ্ধ, সমাজকে ধিক্কার, সব ডায়েরিতে বন্দি করে লিখলাম। সঠিক সময়ে নদীর পাড় থেকে উঠে বাসায় ফিরছি। সামনে লক্ষ্য করলাম একটা ছেলে তার মায়ের হুইল চেয়ারে ঠেলে ভিক্ষা করছে। ছেলেটার বয়স অনুমানিক 7 থেকে 8 বছর হবে। দৃশ্যটা দেখে আমার চোখ দিয়ে অশ্রু পড়ছে। এইটুকু একটা ছেলে তার মাকে নিয়ে ভিক্ষা করছে। আমি এত বড় হয়েও আজ পর্যন্ত আমার মায়ের জন্য, পরিবারের জন্য কিছুই করতে পারিনি, বরং রোজ তাদেরকে নানানভাবে কষ্ট দিয়ে যাচ্ছি। আমি নিজেকে কপাল পোড়া বলি, কিন্তু এতটুকু ছেলে তাহলে নিজের কপালকে কী নামে ধিক্কার দেয়? আমি তো শৈশবে কষ্ট কি বুঝিনি, আনন্দ উপভোগ করতে পেরেছি। ওর বয়সে আমি আব্বুর কাছে যা আবদার করেছি তাই দিয়েছে। আব্বু এখন বৃদ্ধ, কাজ করতে তার কষ্ট হয়। আমি কাজ করব, হাত গুটিয়ে থাকলে তো আর চলবে না। হাঁটতে হাঁটতে কলেজের সামনে দিয়ে যাচ্ছি। পরীক্ষা শেষ হয়েছে, তাই সবাই বের হচ্ছে। আমাকে যেতে দেখে শাইলা ডাক দিল। আমি শুনে ও না শোনার ভান করে আপন মনে হাঁটছি। শাইলা আর তার বান্ধবীরা দৌড়ে আমার সামনে এলো। কিরে, এত ডাকছি তোকে শুনতে পাস না? না, আমার পথ ছাড়। বাহ বাহ, ওহ দেখ তোরা ক্ষেত্রটা কেমন রেগে উঠেছে, শাইলা তার বান্ধবীদের বলল। শাইলার বান্ধবীরা সবাই হা হা করে হাসছে। রাস্তার মানুষ সবাই দেখছে। আমার সামনে থেকে সর, নয়তো আমি। শাইলা আমার শার্টের কলার ধরে বলল, নয়তো কি? কি করবি তুই আমাকে? আমি ওকে ধাক্কা দিয়ে নিজেকে ছাড়িয়ে নিয়ে হাতের সব শক্তি দিয়ে কষিয়ে দু গালে কয়েকটা চড় মারলাম। সবাই হা হয়ে দেখছে। শাইলা হয়তো ভাবিনি আমি এমন করতে পারি, আমার এত সাহস বাড়তে পারে। শাইলার গাল ফেটে রক্ত পড়ছে। দু গালেই আমার হাতের 5টা আঙ্গুলের ছাপ স্পষ্ট দেখা যাচ্ছে। এক দুলা থুতু শাইলার মুখে দিলাম আর বলে এলাম, এটা তোর বাবার কলেজ নয় যে যা ইচ্ছা তাই করবি। তোরা আমার জীবনটা নষ্ট করেছিস, ক্ষমতার অহংকারে এর থেকে ভয়ঙ্কর কঠিন প্রতিশোধ নেব আমি। শুধু সময়ের অপেক্ষা। তুই আমাকে 2 বছর ক্যাম্পাসের ভেতর অপমান করেছিস, কষ্ট দিয়েছিস। আমি কলেজ ছাড়ার ভয়ে সব মাথা পেতে নিয়েছি। আমি তোকে একদিন রাস্তায় অপমান করলাম, দেখ অপমান কেমন লাগে, বলে এখান থেকে চলে এলাম। 2 মাস পর এইচএসসি পরীক্ষা শুরু হলো। আমি শুধু বাসা থেকে বের হই, কিন্তু পরীক্ষা দিতে পারি না। আসার সময় প্রতিদিন আম্মু আমার মাথায় হাত বুলিয়ে বলে, বাবা ভালো করে পরীক্ষা দিস, ইনশাল্লাহ তুই একদিন আমাদের সব কষ্ট দূর করবি, খুব মনোযোগ দিয়ে লিখবি। আমি আজ 2টো হুজুরকে দাওয়াত দিয়ে মিলাদ পড়িয়ে নিব, দোয়া করে নিব। আমি কিছু বলতে পারি না, চোখে পানি ছলছল করে, খুব কষ্ট করে রাখি অশ্রুর স্রোতকে। আম্মুকে জড়িয়ে ধরে কাঁদতে খুব ইচ্ছা করে,
কষ্ট আমাকে কুরে কুরে খাচ্ছে। শুনেছি সিগারেট খেলে সব কষ্ট দূর হয়ে যায়। দোকানে গিয়ে একটা সিগারেট নিলাম আর একটা লাইটার। নদীর পাড়ে বসে লাইটার দিয়ে সিগারেটে আগুন ধরালাম, কিন্তু সিগারেট কিভাবে টানে আমি জানি না। আমার হাত খুব কাঁপছে, পারছি না আমি খেতে। রাগ হয়ে সিগারেট সহ লাইটার নদীতে ফেলে দিয়ে চিৎকার করে কাঁদতে থাকলাম। একে একে সব পরীক্ষা শেষ হলো। আমি মনে মনে একদম শেষ হয়ে গেছি। পুরো পরিবার আমার বড় হওয়ার অপেক্ষায় আছে। আমি তাদের কষ্ট দুঃখ মুছে দেব বলে। তাদের স্বপ্ন যে কখনো পূরণ হবে না এটা জানার পর তারা এই কষ্ট কিভাবে সহ্য করবে, আমি তাদের কিভাবে মুখ দেখাবো। পরের দিন আব্বু যখন দিন মজুরির কাজে যাবে, আমি আব্বুকে বললাম, আব্বু আমিও তোমার সাথে কাজে যাব, পরীক্ষা তো শেষ, আমিও তোমার সাথে যাই। আব্বু বলল, না বাবা থাক, তোর খুব কষ্ট হবে। পরীক্ষার দিনগুলোতে তোর খুব দখল গেছে, সারা রাত জেগে বই পড়েছিস, এখন রেস্ট নে, তোকে কাজ করতে হবে না, তুই অনেক বড় অফিসার হবি। আমি আব্বুকে বললাম, পরেরটা পরে হবে, আমার যতই কষ্ট হোক আমি তোমার সাথে যাব। অনেক জোরাজোরি করার পর আব্বু আমাকে কাজে নিয়ে গেল। প্রতিদিন সকাল 8টায় কাজে যাই, ফিরি সন্ধ্যার আগে। কাজ করে যখন টাকা পাই পরম একটা সুখ। পরিবারের জন্য কিছু তো একটা করতে পারছি। একটু হলেও পরিবারের আর্থিক অবস্থা ভালো হয়েছে। আব্বু আর আমার টাকা দিয়ে টেনে টুনে সংসার চলে। এভাবে 3 মাস চলে গেল। বাড়িতে হইচই উঠে গেছে। সবাই আমার রেজাল্টের অপেক্ষায় আছে। আজ এসএসসি রেজাল্ট দিবে। এলাকার সবাই আমাকে বলছে, রাকিব মিষ্টি নিয়ে আয়, আমরা জানি প্রত্যেকবারের মতো তুই এবারও খুব ভালো রেজাল্ট করবি। কিন্তু কাকে বলি আমি যে পরীক্ষা দেইনি, কিভাবে ভালো রেজাল্ট করব। সকাল সকাল বাসা থেকে বের হয়ে এলাম। আসার আগে ভালো করে সবার হাসি ভরা মুখ দেখে এলাম। আজকের এই হাসি মুখগুলোতে কাল কান্নার আলোড়ন জ্বলবে। ভাঙাচোরা বাড়িটা, সুন্দর গ্রামটা ভালো করে দেখে এলাম। আর হয়তো কোনোদিন দেখা হবে না। হাঁটতে হাঁটতে অনেক দূর চলে এলাম, শহর থেকে অনেক অনেক দূর। এখানে আমার লাশ পড়ে থাকলে আমার পরিবারের কাছে পৌঁছাবে না। কেউ কখনোই জানবে না আমি কোথায়। সন্তানের লাশ কোনো বাবা মা সহ্য করতে পারবে না। তারা ভাববে আমি পালিয়ে গেছি। হাজার হাজার অভিযোগ থাকবে আমার ওপর, অনেক অভিমান। তবুও আমার পর চেয়ে রইবে ফিরে আসার অপেক্ষায়। কিন্তু ওখান থেকে তো কখনো ফিরে যায় না। আমি ফিরতে পারবো না। এখন রাত 1টা বাজে। জানি বাড়িতে সবাই আমার জন্য টেনশনে আছে। আমি রেল লাইনে বসে আছি ট্রেন আসার অপেক্ষায়। এর আগে আরও 2টা ট্রেন এসেছিল, কিন্তু সাহস হয়ে ওঠেনি। কিন্তু এবার নিজেকে শক্ত করেছি। কি করব আমি বেঁচে থেকে? আমি তো কখনো ওদের সবার স্বপ্ন পূরণ করতে পারবো না। সারা জীবন কান্না দেখে পড়ে কেঁদে যেতে হবে। এই কষ্ট আমি সহ্য করতে পারবো না। হঠাৎ জঙ্গলের দিক থেকে চিৎকার ভেসে এলো। আমি একটু একটু করে এগিয়ে গেলাম। চিৎকারটা আরও বাড়ছে, আর একটু গিয়ে কথা শুনতে পাচ্ছি, দলিলে সাইন কর, নয়তো তুই এখনই মরবি। আমাকে মেরে ফেললে আমি ওখানে সাইন করব না। আমি কাছে গেলাম। সাদার আলোয় সব কিছু স্পষ্ট দেখা যাচ্ছে। আর ওখানে তো লাইট জ্বলছে। একটা লোককে গাছের সাথে দড়ি দিয়ে বেঁধে রেখেছে অনেকগুলো লোক। দেখেই বোঝা যাচ্ছে লোকগুলো গুন্ডা। একটা গুন্ডা গাছে বাঁধা লোকটাকে কষিয়ে একটা চড় মারল। শালা, তোর মরণের ভয় করে না রে? আজ হোক কাল হোক আমার মৃত্যু হবে, কিন্তু আমার মৃত্যুতে যদি 1000টা প্রাণ রক্ষা পাই, আমার মতো খুশি আর কে হতে পারে? আমি ওদের কথা কিছু বুঝতেছি না, কিন্তু এইটুকু বুঝেছি লোকটা মহৎ কোনো লোক। আমি তো মরতেই এসেছি। আমার এই জীবন দিয়ে যদি একজন মহৎ লোককে বাঁচাতে পারি, লোকটার সাথে তার 1000টা প্রাণও রক্ষা পাবে। আমি আমার সাথে করে একটা টিপ ছুরি নিয়ে এসেছিলাম। যদি টেনে কিছু করতে না পারি, নিজের গলা নিজেই কাটবো। এটা দিয়ে এখন একজনের প্রাণ রক্ষা পাবে।
আমি আরও কাছে গিয়ে বুঝলাম যে গুন্ডাটা লোকটাকে চড় মারছে সেটাই ওদের বস। ছুরিটা বের করে হঠাৎ করে দৌড়ে গিয়ে গুন্ডার লিডারের গলায় ছুরি ধরলাম। সব গুন্ডারা চমকে উঠল। লিডার বলে উঠল, কে রে তুই? আমি বললাম, কথা কম বল, আমি যাই হই না কেন সবাইকে বন্দুক ফেলে দিতে বল, নয়তো ঘাড়ে তোর মুন্ডুতা থাকবে না বাট্টা। তুই জানিস না তুই কি ভুল করছিস, তোর এর পরিণাম কি হতে পারে। লিডার, আমাকে মৃত্যুর ভয় দেখাস না, মরার জন্য বাড়ি থেকে বের হয়েছি। বেশ বকবক না করে ওদেরকে বন্দুক ফেলে দিতে বল। ওই বন্দুক ফেলে দে। লিডারের কথা মতো সবাই বন্দুক ফেলে দিল। এবার ওনার বাঁধন খুলে দিতে বল। আমার কথা মতো লোকটার বাঁধন খুলে দেওয়া হলো। আমি লোকটাকে উদ্দেশ্য করে বললাম, আপনি এদের সবার হাত পিছনে বাঁধেন। আমার কথা শুনে লিডার বলল, ওই কাজটা ঠিক হচ্ছে না, তুই ছাড়তে বলেছিস, আমরা ছেড়েছি। চুপ, আমাকে গাধা পেয়েছিস? তোকে সারি, তুই আমাদের ধরে শেষ করে দে, তোদের কোনো ক্ষতি করব না আমার কথা শুনলে, নয়তো শেষ করে দেব। আমার কথা মতো লোকটা সবার হাত বাঁধলো, তারপর সবাইকে একসাথে গাছের সাথে বাঁধলো। লিডারের গলায় ছুরি ধরে আসি আমি। লোকটা লিডারেও হাত বেঁধে আলাদাভাবে গাছের সাথে বাঁধলো। এরপর আমি একটা বন্দুক নিয়ে সবার পায়ে গুলি করে দিলাম। লোকটা বলল, আরে আরে এ কী করছো? আমি বললাম, আপনার কি মনে হয় এরপর এরা আর আপনাকে অ্যাটাক করবে না? এরা এবার পঙ্গু হয়ে থাক। তুই কাজটা ঠিক করলি না লিডার। চুপ শালা। আমি লোকটাকে বললাম, আপনি এখান ফিরে যান, ফিরে গিয়ে অ্যাম্বুলেন্সকে ফোন করে বলবেন এদের নিয়ে যেতে। তুমি কে বাবা, নিজের মৃত্যুর ঝুঁকি নিয়ে বাঁচালে? আমি মুচকি হেসে বললাম, আমি মৃত্যু যাত্রী। আমার কথা শুনে লোকটা অবাক হলো, মানে তো অল্প বয়সে তুমি এই ভয়ঙ্কর খেলায় নামছো কেন? তখনই ঝনঝন করে ট্রেনটা চলে গেল। আমি বলে উঠলাম, ইস, ট্রেনটা চলে গেল, ট্রেনে কই যাবা? লোক মরতে এসেছি, কিন্তু আপনাকে বাঁচাতে গিয়ে আমার মরা হলো না। আমি, এইসব কি বলছো? মরবে কেন, বাঁচবো বা কেন? তোমার আব্বু আম্মুর জন্য, তাদেরকে কষ্ট ছাড়া আমি কিছু দিতে পারবো না। আমার সব স্বপ্ন শেষ। তোমার বাসা কোথায়? লোক, বগুড়া। আপনার বাসা? বগুড়া এখান থেকে অনেক দূর, আমি ঢাকায় থাকি। এইদিকে কাজে এসেছিলাম। তুমি কেন মরতে চাও বলবে? আপনি বাসায় ফিরে যান, আপনার বাসায় লোক আপনার জন্য অপেক্ষা করছে। তুমি মরতে চাচ্ছ, আর আমি আর আমার স্ত্রী সন্তানের জন্য গত 20টা বছর ধরে কেঁদে যাচ্ছি। সন্তান হারার কষ্ট কাউকে বোঝানো যায় না। তোমার বাবা মা তোমার অপেক্ষায় হয়তো পথ চেয়ে আছে। দেখুন, আমি বাসায় ফিরে যেতে পারবো না, আমার সাথে যাবে, কিন্তু কোনো কিন্তু না। তুমি আমার জীবন রক্ষা করেছো। জঙ্গলের ওই দিকে আমার গাড়ি আছে, গাড়ির কাছে যেতে যেতে তুমি আমাকে তোমার গল্পটা বলবে। আমি ওনাকে আমার পুরো ঘটনা খুলে বললাম। উনি শুনে কেঁদে ফেলেছেন। আমাদের কোনো সন্তান হয়নি, সন্তানের জন্য মসজিদে টাকা দিয়ে দোয়া চেয়েছি, আল্লাহর কাছে কত কেঁদেছি, ফকির কবিরাজ সবাইকে দেখিয়েছি, কিন্তু কিছুই হয়নি। তুমি আমার সাথে যাবে, আমার বাসায় যাবে। আমার টাকা পয়সা কোনো কিছুর অভাব নেই, শুধু বাসাটায় একটা সন্তানের অভাব। তুমি তোমার আব্বু আম্মুর জন্য সব করতে পারবে, তোমার যত টাকা লাগে আমি দিব, কিন্তু কোনো কিন্তু না। তুমি তো মরতে এসেছো। শোনো, মৃত্যু কোনো সমাধান নয়। ওই প্রিন্সিপালকে তো দেখিয়ে দিতে হবে। তোমার বাবা মায়ের কষ্ট দূর করতেই হবে তোমাকে। আমার স্ত্রীর প্রসব যন্ত্রণার কাছে তোমার এই কষ্ট কিছুই না। পরের দিন সকাল 11টার দিকে আমরা ঢাকায় পৌঁছে গেলাম। চারদিকে শুধু বড় বড় দালান কোঠা, বিশাল বিশাল ফ্ল্যাট আর অফিস বিল্ডিং। এমন বাড়ি ঘর আমি জীবনে কখনো দেখিনি। তার চেয়ে বড় কথা, ঢাকা শহরের জ্যাম, বিশাল লম্বা লাইন, প্রায় 1 ঘন্টা গাড়িতে আটকে থাকতে হলো। আমি জানালার কাছ নামিয়ে বাইরে তাকিয়ে দেখছিলাম, একটা অদ্ভুত বিষয় লক্ষ্য করলাম। আমরা গ্রামের মানুষ শহর দেখে মুগ্ধ হই, যেন স্বর্গের দৃশ্য, আর শহরের মানুষ মুগ্ধ হয় গ্রাম দেখে। আসলে
যার যা আছে সেটার মূল্য সে বোঝে না, যা নেই সেটাই ভালো লাগে। পাওয়ার ইচ্ছা জাগে। গাড়ি এসে থামলো একটা বিশাল বাড়ির সামনে। বাড়ি বলল ভুল হবে, এটা তো পুরো রাজপ্রাসাদ। বাউন্ডারির ভেতরে বিশাল বাগান। গাড়ি থেকে নেমে লোকটা আমাকে সঙ্গে নিয়ে ভেতরে ঢুকলেন। এত বড় বাড়িতে ঢুকতে আমার পা কাঁপছিল। ভেতরে ঢুকতেই তিনি ডাক দিলেন, শাহনাজ, শাহনাজ। সিঁড়ি বেয়ে নেমে এলেন আম্মুর বয়সী একজন সুন্দরী মহিলা, সম্ভবত তার স্ত্রী। মহিলা নেমে এসে আমাকে ভালো করে দেখে নিয়ে বললেন, কে গো ছেলেটা? অনেক সুন্দর তো। আমি অবাক, এমন পোশাকে প্রথম দেখায় কেউ কখনো আমাকে সুন্দর বলেনি। লোকটা বললেন, ওর বিষয়ে সব তোমাকে পরে বলবো, আমাদের খুব খিদে পেয়েছে, আগে খেতে দাও। মহিলা বললেন, তোমরা ফ্রেশ হয়ে টেবিলে বসো, আমি বেড়ে দিচ্ছি। লোকটা আমাকে নিয়ে ওপরে একটা ঘরে গেলেন। একটা লুঙ্গি আর টি শার্ট হাতে দিয়ে ওয়াশরুম দেখিয়ে বললেন, তুমি ফ্রেশ হয়ে এগুলো পরে নাও। তারপর তিনি নিজের কাপড় নিয়ে পাশের রুমে চলে গেলেন। আমি ফ্রেশ হয়ে লুঙ্গি টি শার্ট পরে বাইরে এলাম। চারদিকে তাকিয়ে দেখছি বাড়িটা অসম্ভব সুন্দর। এমন বাড়িতে থাকার কথা আমার মতো গরিব ঘরের ছেলেরা কল্পনাও করতে পারে না। কোনো দিক দিয়ে কোথাও যাব বুঝতে পারছি না, দাঁড়িয়েই আছি। উনি এসে বললেন, রাকিব, তুমি দাঁড়িয়ে আছো কেন? চলো খেতে চলো। খাওয়ার টেবিলে বসালেন। এত বড় টেবিল, এত বিশাল বাড়ি, অথচ মাত্র 2জন মানুষ থাকে। সবাই সুখী হয় না। ওদের এত টাকা পয়সা, কিন্তু খাওয়ার মানুষ নেই। আমাদের খাওয়ার মানুষ আছে, কিন্তু খাবার নেই। বাবা, কি ভাবছি? খাও। মহিলা আমাকে ভাবতে দেখি বললেন, না কিছু না। আমি খেতে শুরু করলাম। টেবিলে এত আইটেমের খাবার, যার অনেকগুলো নাম পর্যন্ত জানি না। মহিলা লোকটার দিকে তাকিয়ে বললেন, ওর পরিচয় তো দিলেন না। ওর নাম রাকিব। তারপর তিনি পুরো ঘটনা খুলে বললেন, কিভাবে রফিকুলের ভাড়াটে গুন্ডারা তাকে কিডন্যাপ করেছিল, জঙ্গলে নিয়ে গিয়েছিল, আর কিভাবে রাকিব তাকে বাঁচিয়েছে। দুজনের চোখেই পানি চলে এলো। মহিলা আমার দিকে তাকিয়ে বললেন, রাকিব, তুমি এখন থেকে আমাদের সাথে থাকবে, আমাদের সন্তানের মতো। আমাকে আম্মু বলে ডাকবে প্লিজ। একজন নারীর জন্য মা ডাক শুনতে না পারাটা সারা জীবনের সব সুখ পায়ের কাছে এনে দিলেও ব্যথা। লোকটা যোগ করলেন, রাকিব, তোমার কোনো অভাব, কোনো ইচ্ছা আমরা অপূর্ণ রাখবো না। তোমার আব্বু আম্মুর কাছে গ্রামে টাকা পাঠিয়ে দেব। ওরা যদি তোমাকে ছাড়া থাকতে না পারেন, তাহলে এইখানে আমাদের সাথে থাকবেন। সন্তান তো অনেক বাবা মায়েরই থাকে, কিন্তু তোমার মতো সন্তান পাওয়া বিরাট ভাগ্যের ব্যাপার। দুজনের কান্না দেখে আমি না করতে পারলাম না। শুধু একটা শর্ত দিলাম, আমি আমার আসল পরিচয় নিয়ে বাঁচতে চাই। লোকে আমাকে কিভাবে অবহেলা করে তা আমি দেখতে চাই। আমার মৃত্যুর পর্যন্ত আমি আপনাদের পাশে থাকব। বিকেলে আব্বু আমার জন্য শপিং করে নিয়ে এলেন। 2টো প্যান্ট, 3টা টি শার্ট, সব দামি কাপড়। আমার একটু অস্বস্তি হচ্ছিল। আব্বু বললেন, এখন তোমার জন্য এগুলোই নিয়ে এলাম, পরে তুমি নিজে গিয়ে নিজের পছন্দ মতো কিনে নিও। পরের দিন সকালে আব্বু বললেন, রাকিব, রাতে আমি প্রিন্সিপালের সাথে কথা বলেছি, তুমি কলেজে গিয়ে আমার কথা বলো। ড্রাইভারকে বলে রেখেছি তোমাকে নিয়ে যাবে, নিয়ে আসবে। আমি বললাম, আম্মু, আমি একাই রিকশায় যেতে পারবো। আম্মু বললেন, তবুও। তারপর আব্বুর দিকে তাকিয়ে বললেন, ও যেহেতু চাইছে না থাক, তবে সাবধানে যেও। আব্বু আম্মুর সাথে নাস্তা করলাম। আব্বু আমাকে একটা দামি রিয়েলমি স্মার্টফোন দিলেন। আমি বললাম, এসবের কি দরকার ছিল? আব্বু বললেন, কোনো কথা নয় রাকিব, তুমি এখন আমাদের একমাত্র সন্তান। তোমার সব চাহিদা আমরা পূরণ করব। আমরা যদি জন্মদাতা না হই, তাই বলে কিছু দিতে পারবো না, এটা হতে পারে না। তুমি যদি আমাদের দেওয়া কিছু গ্রহণ না করো, আমরা অনেক কষ্ট পাবো। তোমাকে কৃতজ্ঞ থাকতে হবে না, শুধু আব্বু আম্মু বলে ডেকো। 20 বছরে অতৃপ্ত তৃষার্ত
মনটা একটু শান্তি পাবে। আর মৃত্যুর পর আমাদের কবরে দুমুঠো মাটি দিয়ে দোয়া করো, এর চেয়ে বেশি আমরা চাইবো না। বাসা থেকে বের হয়ে রিক্সা নিলাম। আগে ফুটপাতের দোকান থেকে সস্তা শার্ট প্যান্ট কিনে নিলাম। পাবলিক টয়লেটে গিয়ে ড্রেস চেঞ্জ করলাম। আব্বুর দেওয়া কাপড়গুলো খুলে ব্যাগে রেখে দিলাম। তারপর আবার রিক্সা নিয়ে কলেজে চলে গেলাম। কলেজ গেট দিয়ে ঢুকতেই দেখি সবাই দামি দামি কাপড় পরেছে। এখানকার সবাই বড়লোক। একটু সামনে যেতেই একদল মেয়ে বসেছিল। ওদের একজন বলে উঠল, ওই এই ফকিরটা কে রে? আগে তো কখনো দেখিনি। কে বলল? কে বুঝলাম না। মাথা নিচু করে হাঁটতে লাগলাম। হঠাৎ কারোর সাথে ধাক্কা খেয়ে পড়ে গেলাম। উঠে দেখি একটা ছেলে পানির বোতল হাতে ছিল। ধাক্কা খেয়ে তার শার্ট প্যান্ট ভিজে গেছে। আমি বললাম, সরি ভাই, আমি দেখতে পাইনি। ছেলেটা চিৎকার করে উঠল, চুপ শালা, তুই আমার শার্ট ভিজিয়ে দিলি, আজ তোকে শেষ করে ফেলবো। একটা ঘুষি আমার নাক বরাবর মারল। নাক ফেটে রক্ত পড়তে লাগলো। আমি নাকে হাত দিয়ে দেখলাম রক্ত। ও আবার মারতে আসছে দেখে দৌড়ে দিলাম। দৌড়াতে দৌড়াতে প্রিন্সিপাল স্যারের রুমে পৌঁছে গেলাম। স্যার, আসতে পারি? কে তুমি? আর এভাবে হাঁপাচ্ছ কেন? নাক ফেটে রক্ত পড়ছে। স্যার, কিছু না, আমি রাকিব। আব্বু আমাকে আপনার কাছে পাঠিয়েছেন। ও, আবুজার তোমাকে পাঠিয়েছেন? কিন্তু মনে হচ্ছে কেউ তোমাকে মেরেছে। শুধু নামটা বলো, কে সে? স্যার, আমি তাকে চিনি না। দয়া করে আমার এই নতুন পরিচয়টা কাউকে বলবেন না। সবাই জানবে আমি গ্রাম থেকে আসা কৃষকের ছেলে। এটাই তো সত্যি। ঠিক আছে, কিন্তু আবুজার আব্বুকে আমি বলে রেখেছি। ঠিক আছে, তুমি ক্লাসে যাও। প্রিন্সিপালের রুম থেকে বের হয়ে টিস্যু দিয়ে নাকের রক্ত মুছলাম। একটা মেয়েকে দেখে জিজ্ঞেস করলাম, আপু, সেকেন্ড ইয়ারের ক্লাস কোনটা? মেয়েটা একবার আমার দিকে তাকিয়ে কিছু না বলে চলে গেল। বুঝলাম আমার কাপড়ে ওর রুচি বাঁধেনি। নিজে নিজে খুঁজতে লাগলাম। অবশেষে পেয়ে গেলাম। ক্লাসে স্যার ছিলেন। স্যার, আসতে পারি? আমার কথা শুনে সবাই হো হো করে হেসে উঠল। বুঝলাম না কেন। স্যার বললেন, এটা সেকেন্ড ইয়ারের ক্লাস, ফার্স্ট ইয়ার ওপরের তলায়। স্যার, আমি সেকেন্ড ইয়ারেই। আগে তো কখনো দেখিনি তোমাকে। তোমরা কেউ দেখেছো? একটা মেয়ে দাঁড়িয়ে বলল, স্যার, শুধু ওকে কেন, ওর মতো কোনো খ্যাতকে এই কলেজে আমি কখনো দেখিনি। সবাই আবার হেসে উঠল। স্যার বললেন, এই থামো সবাই, তুমি কি আগে কখনো কলেজে আসোনি? স্যার, আমি আজ এই কলেজে নতুন। প্রিন্সিপাল স্যার আমাকে পাঠিয়েছেন। ঠিক আছে, ভেতরে গিয়ে বসো। গল্প, ভাঙা স্বপ্নের পথ। গল্পটি কেমন হয়েছে কমেন্ট করে বলবেন। পরবর্তী পর্ব পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।